অনেকেই জানতে চান শেখ হাসিনার প্রত্যাবর্তন কি আসলে সম্ভব? আমি তাদের উদ্দেশ্যে বলবো, শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি সম্ভব করতে হয়, তবে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে খারেজিদের সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে জানতে হবে ৬৫৬ সালে খলিফা ওসমানকে কারা হত্যা করেছিল এবং খলিফা ওসমানকে হত্যা করার পর আলী এবং মুয়াবিয়া এই দুটা দ্বন্দ্বে শিয়া সুন্নি মুসলমান কিন্তু ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার আরেকটা পক্ষ ছিল, যারা আলী থেকে বিভক্ত হয়ে গেছে, তাদেরকে বলা হয় খারেজি সম্প্রদায়। এরাই কিন্তু আলীকে হত্যা করেছিল এবং এই খারেজি সম্প্রদায় তারা এমন ছিল, তারা কোরআন ছাড়া আর কোনো কিছুকে কিন্তু মানত না। আজকে জামাতে ইসলাম যেমন কোরআনের শাসন ছাড়া আর কোনো কিছু মানে না, কোরআনের অর্ধেক বলে আর অর্ধেক স্বীকার করে না, এই খারেজি সম্প্রদায় ছিল এমনই একটা সম্প্রদায়। এদের সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি কখনোই আসলে জামাত শিবির যে ধরনের রাজনীতি করছে, যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, জঙ্গিবাদী রাজনীতি প্রতিষ্ঠা করেছে, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এই জন্য এই খারেজি সম্প্রদায়কে আপনার বুঝতে হলে আপনাকে খলিফা ওসমানকে কীভাবে হত্যা করা হয়েছিল, খলিফা আলীকে কীভাবে হত্যা করা হয়েছিল এবং আয়েশা যে উটের যুদ্ধ, এসব কিছু সম্পর্ক আপনাকে জানতে হবে। আপনি কি জানেন যে মানুষটা আব্দুর রহমান ইবনে মুলজাম, যিনি খলিফা আলীকে হত্যা করেছিলেন, আলীকে হত্যা করার পরে তাকে যখন হত্যা করার জন্য নিয়ে আসা হয়, তখন তিনি বললেন তিনি শুধু আল্লাহর জিকির করতে চান, অর্থাৎ আল্লাহর জিকির করতে করতে তিনি মারা যাবেন। এই খারেজিদের একটা গোত্র পরবর্তীতে আপনার ওয়াহাবি মতবাদ সহ বিভিন্ন জঙ্গি মতবাদে জড়িয়ে গেছে। ৭ম শতাব্দীতে এই খারেজিদের উদ্ভব হয়েছিল। আজকে আপনারা যেসব জিহাদিদেরকে দেখতে পান, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামিক জিহাদের নামে মানুষদেরকে হত্যা করছে, তারা কিন্তু এই খারেজিদের উত্তরসূরি। এই খারেজিদের সম্পর্কে অনেক কিছু প্রচলিত ছিল। তার মধ্যে একটা হচ্ছে, এক খারেজি মুসলমান সে একটা শূকরকে হত্যা করলো। শূকরকে হত্যা করার পরে তাকে আবার আরেকজন বলল যে আপনি যে শূকরের মালিককে টাকা না দিয়ে তার শূকরটাকে হত্যা করেছেন, এটা তো আপনি অন্যায় করেছেন। তো এভাবে খারেজিরা কি করে, মানুষের বিভিন্ন সম্পত্তিগুলো লুটতরাজ এবং মানুষ হত্যাকে তারা কিন্তু বৈধ ভাবত। তো যেটা বলছিলাম, শেখ হাসিনার ফিরে আসা আসলে কিন্তু সম্ভব। শেখ হাসিনার ফিরে আসা তখনই সম্ভব হবে যদি আমরা বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে জামাত প্রায় 40টার মতো জঙ্গি সংগঠনকে জন্ম দিয়েছে বাংলাদেশে, আমরা যদি বাংলাদেশকে এই জঙ্গিবাদ থেকে মুক্ত করতে পারি। কারণ আজকের রাজনৈতিক অবস্থান যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন যে ইউনূস সে আবার গুতেরেস, যার মাধ্যমে সে আরাকানে যে
মানবিক করিডোরের নামে সামরিক করিডোর আমেরিকার ডিপ স্টেটের সাথে মিলে করতে চেয়েছিল, সে আবার জাতিসংঘে যাচ্ছে। এবং একই সময়ে চট্টগ্রামে একটা সামরিক ঘাঁটি করার জন্য মার্কিন সামরিক কর্মকর্তারা তারা কিন্তু চট্টগ্রামে অবস্থান করছেন। বিষয়টি অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা এবং উদ্বেগজনক। এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য চিন্তা এবং উদ্বেগজনক তাই নয়, এটা আমাদের প্রতিবেশী ভারত, চীন তাদের জন্য কিন্তু উদ্বেগজনক। এমন একটা পরিস্থিতিতে আমরা আসলে দাঁড়িয়ে আছি, যেখান থেকে শেখ হাসিনাকে ফিরতে হবে। এখন আপনি সবসময় জানেন যে যুদ্ধে সবসময় শক্তির পেছনে একটা শক্তি থাকে। বাংলাদেশেও যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, অথবা পাকিস্তানে ইমরান খানকে জেলে দিয়ে ইমরান খানের সরকারকে উৎখাত করা হলো, এইসব বিষয়কে যদি খুব গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইসবের পিছনে ছিল আমেরিকার ডিপ স্টেট। তো তাদের লক্ষ্যটা কি ছিল, তাদের চাওয়াটা কি ছিল শেখ হাসিনার কাছে? তারা শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে, বাংলাদেশের ভিতর একটি সামরিক ঘাঁটি করতে চেয়েছে, বাংলাদেশ, মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের মিজোরাম সহ কিছু জায়গা নিয়ে একটা খ্রিস্টান স্টেট প্রতিষ্ঠিত করতে চেয়েছে। সেখানে শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে মায়ানমারের বঙ্গোপসাগরে দুটো সমুদ্র বন্দর আছে, একটা হচ্ছে সিতয় আর অন্যটি হচ্ছে ইয়াঙ্গুন। এই মায়ানমারের সাথে ভারত কিন্তু কালাদান প্রজেক্টের ট্রানজিটের মাধ্যমে যুক্ত আছে। আবার এই মায়ানমারের যে ইয়াঙ্গুন বন্দর আছে সে তা দিয়ে চীনের প্রায় 60% বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। তাহলে ভারত যে $484 মিলিয়ন খরচ করে মিয়ানমারে সমুদ্র বন্দর করেছে, ট্রানজিট চুক্তি করেছে, এসব কিছুরও কিন্তু একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে। সেটা হচ্ছে ভারত জানে যে হয়তো আজ অথবা কাল তাদেরকে বাংলাদেশ ছাড়া একটা বিকল্প চিন্তা করতে হবে। আজকে যে আমেরিকা বাংলাদেশে সামরিক ঘাঁটি করছে, তাতে সবচেয়ে বড় সমস্যায় পড়ে যাবে চীন। কারণ চীনকে যদি বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ পেতে হয়, তাহলে আরাকান রাজ্যের যে কিয়াও ফিউ বন্দর আছে সেটাকে চীন নিয়ন্ত্রণ করতে হবে। তো চীনের যাতে সেখানে নিয়ন্ত্রণ সেভাবে না আসে, তার জন্য আমেরিকা কিন্তু আবার আরাকান আর্মিকে দিয়ে সেখানে একটা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। তো আমাদের যেটা জানা উচিত যে মায়ানমারের সাথে আমাদের যে প্রায় 250 অথবা 275 কিলোমিটার রাঙ্গামাটি বান্দরবনের যে সীমান্ত রয়েছে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখেছি যে ইউনূস ডিপ স্টেটের একজন দালাল হওয়ার কারণে আমাদের বাংলাদেশের ভিতরে আরাকান আর্মির সদস্যরা ঢুকে তারা কিন্তু জলকেলি উৎসব করেছে। আপনারা অনেকেই জানেন যে মায়ানমারের যে উপকূল আছে সেখান থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে মাত্র 5 মাইল। তাহলে আমরা এমন একটা অবস্থানে আছি যেখানে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে হবে। আপনারা জানেন যে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডার জোসেফ ফি বাওয়েল সে বাংলাদেশ সফর করে গেছে। এছাড়া আপনারা আরও দেখেছেন আমেরিকান বিভিন্ন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদের সাথে দেখা করেছেন এবং তারা সামরিক সরঞ্জাম ক্রয়, যেটা শেখ হাসিনা করেননি। কারণ শেখ হাসিনা তো আসলে জানেন কিভাবে ইরাকের সাদ্দাম হোসেনকে আমেরিকা বিপদে ফেলে দিয়েছিল, কিভাবে ইরান যুদ্ধ বাজিয়ে দিয়েছিল, ইরাককে দিয়ে কুয়েত দখল করেছিল এবং পরিশেষে সাদ্দাম হোসেনকে তারা ফাঁসিও দিয়েছে। তো শেখ হাসিনা এইসব জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছেন, সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। কিন্তু আসলে তিনি এদেশের মানুষ হয়তো তাকে সেভাবে বুঝতে পারেনি যে আমরা আসলে কি হারিয়েছি, আমরা যে একটা শেখ হাসিনা নামক একটা সম্পদ হারিয়ে ফেলেছি, তা তারা যত দ্রুত বুঝতে পারবে তত দ্রুত আসলে বাংলাদেশের জন্য মঙ্গল। আপনাদের অনেকেই জানেন যে চীন একটা সময় পৃথিবীতে খুব সভ্য জাতি ছিল, তখনও কিন্তু চীনারা গুপ্তচর বৃত্তি করত।
এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, সেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো একটা গোপন চুক্তি হচ্ছিল। তো পৃথিবীতে যখন রোমান এবং চীনরা রাজত্ব করছে, তখন ভারতে হানা দিয়েছিল মঙ্গোলীয়রা। এভাবে ভারতবর্ষ কিন্তু একটা অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। পরবর্তীতে যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ দখল করে, তখন ব্রিটিশরা এই অঞ্চলে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। তারা ভারতের মধ্যে জিন্নাকে টুপি পরিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক একটা রাষ্ট্রের সৃষ্টি করে এবং হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে, যে সাম্প্রদায়িক সংঘাত কিন্তু আজও চলছে। কারণ তারা জানে যে একটা দেশ বা সে দেশের মানুষ যদি নিজেদের মধ্যে যুদ্ধ করে, তারা কোনোদিন সফল হতে পারবে না। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন, সে 1946 সাল থেকে নোয়াখালীতে যে হিন্দু গণহত্যা হয়েছিল, এরপর থেকে আজ পর্যন্ত হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, দর্শন এসব কিছু অব্যাহত আছে। তো এসব কিছুকে যদি আগামী দিনে শেখ হাসিনা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে পারেন, তাহলে বাংলাদেশের মুক্তির কিছুটা সম্ভাবনা আছে। যেভাবে চীনের $340 বিলিয়ন যে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে শেখ হাসিনা বাংলাদেশকে যুক্ত করেছেন, 300 কোটি মানুষের বাজারে পরিণত করেছেন, এই যে এইসব দিক দিয়ে তিনি যে একটা অভিজ্ঞ রাজনীতি এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছিলেন, আজকে বাংলাদেশ সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে $150 কোটি বিনিয়োগ হতো, সেটা এখন $100 কোটি নেমে এসেছে। কেন? কারণ বাংলাদেশের একটা উগ্রবাদী দল আছে, জামাতে ইসলাম। এরা ভারতের 7 সিস্টার দখল করতে চায়। এদের একজন নেতা আছে ইউনুস, সে নিজেকে বঙ্গোপসাগরের লর্ড দাবি করে, যার জন্য ভারত বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছে। আপনারা যদি দেখেন এখন বাংলাদেশের দিকে, তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক এখন বেকার হয়ে গেছে। এই শ্রমিকরাও চায় শেখ হাসিনা ফিরে আসুক। কারণ ইপিজেডে $162.6 বিলিয়ন বিনিয়োগ কমে এসেছে। জুলাই আগস্টে বাংলাদেশে যে হরিলুট করেছে ইউনুস, জামাত এবং বিএনপি মিলে, তাতে বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগ কমে এসেছে প্রায় 22.33%। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইউনুসের যে স্টেক হোল্ডার আছে, সজীব ভুঁইয়া, নাহিদ এবং তাদের যে এপিএসরা আছে, মোয়াজ্জেম, তানভীর, এরা ইতিমধ্যে প্রায় 400 কোটি টাকার শুধু লুট করেছে পাঠ্যপুস্তক থেকে। 1000 কোটি টাকার মতো লুটপাট এরা ইতিমধ্যে করে নিয়েছে। এরপর আপনারা নিজেরা লক্ষ্য করেছেন, ইউনুস ক্ষমতা আসার পর থেকে পৃথিবীর মধ্যে যে ভিখারি রাষ্ট্র পাকিস্তান আছে, যাদের রিজার্ভ $5 বিলিয়ন কম, তারা এসে বাংলাদেশে বলছে তারা নাকি বাংলাদেশে বিনিয়োগ করবে। যেখানে পাকিস্তানের সাথে অতিরিক্ত সম্পর্ক রাখার কারণে 5000 কোটি রুপির রেল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত, সেখানে ইউনুস নামক গণ্ডমূর্খের মাথায় এটা ঢুকতেছে না যে আজকের এই পৃথিবীতে ভারত এবং চীনকে ছাড়া বাংলাদেশ কোথাও চলতে পারবে না। বাংলাদেশের যে 54টা নদী আছে, তার মধ্যে 51টা নদী এসছে ভারত থেকে এসেছে। আপনি এখানে বাঁধের উপরে বাঁধ দিবেন, আপনি এখানে নানা ধরনের গল্প প্রচার করেন, আসলে আপনি নিজেই জানেন না যে আপনি কি করছেন। কারণ গত 36 বছরের মধ্যে ইউনুস সরকার ক্ষমতায় বাংলাদেশের জিডিপি সবচেয়ে কম, এবং আপনারা দেখছেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা দিন দিন তলানিতে ঠেকছে। $1 সমান প্রায় এখন 130 টাকার মতো হয়ে গেছে। তো ইউনুস আসলে মূলত এসেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য।
তিনি বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করতে হয় সেটা গুতেরেস এবং আমেরিকান ডিপ স্টেটের সাথে মিলে করবেন, কিন্তু আমাদের বাংলাদেশটাকে বাঁচাতে হলে তো এই মুহূর্তে আমাদের শেখ হাসিনার প্রত্যাবর্তনটা সবচেয়ে বেশি দরকার। সেটা করতে হলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে সামাজিক অবস্থান তৈরি করতে হবে, জনগণের ফালস বুঝতে হবে, এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো সেটা সম্পূর্ণ নতুন করে তৈরি করতে হবে। এবং ইউনূস বাংলাদেশে যে অপরাজনীতি করছে, যে হত্যা করছে, যেভাবে লুটতরাজ করছে, এগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষের ডিএনএতে তো বাঙালি, এদের যতই জামাত শিবিরের খারেজিরা জঙ্গিবাদ এবং উগ্রবাদে লিপ্ত করে বাংলাদেশ ধ্বংসের পরিকল্পনা করুক না কেন, বাঙালিরা একটা পর্যায়ে এসে তারা কিন্তু ঠিকই বুঝে যাবে যে না, আসলে আমার বাংলাদেশ বাঁচাইতে হলে আমার দেশটা তো সবার আগে। আমার দেশ যদি বাঁচাইতে হয় তাহলে আমাদের শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই। শেখ হাসিনাকে ফিরতে হলে তো আমাদেরকে এই জামাত শিবির এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশটা টিকাতে হবে, নাহলে কিন্তু এই বাংলাদেশ টিকানো সম্ভব না। এই জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরকে যে শেখ হাসিনার সফলতাগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদেরকে এই জঙ্গিবাদী জামাতে ইসলাম সম্পর্কে মানুষকে বোঝাতে হবে যে জামাত শিবির এরাই হচ্ছে সেই ভ্রান্ত মতবাদ, খারেজি মতবাদের অনুসারী যারা আলী এবং ওসমানকে হত্যা করেছিল। আজকের বাংলাদেশকে যদি আমাদের বাঁচাতে হয় তবে আমাদেরকে ইউনূসের যত অপকর্ম আছে সবকিছু মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদেরকে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে কিভাবে ইউনূস ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আমেরিকার কাছে তুলে দিচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা যদি হয় সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ভারত তারাও কিন্তু এক ধরনের মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ আক্রমণ করার জন্য, এবং চীন তারাও কিন্তু হুমকি দিয়ে বলেছে যে আমেরিকা যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি করে তাহলে চীনও সামরিক ঘাঁটি করবে। এই যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনটা এখন অনেকটা সময়ের দাবি হয়ে গেছে। এখন আপনারা হয়তো ভাববেন যে আসলে কিভাবে আসবে। দেখেন, 1981 সালের যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তখন তাকে হত্যা করতে চেয়েছিল জিয়াউর রহমান। তিনি মৃত্যু ভয়কে তুচ্ছ করে বাংলাদেশের বিমানবন্দরে নেমেছেন, এবং নামার পরে যেভাবে লক্ষ লক্ষ জনতা তাকে ঘিরে ধরেছে, জিয়ার আর সে সাহস হয়নি শেখ হাসিনাকে হত্যা করার। শেখ হাসিনাকে প্রায় 21 বার তো হত্যা করার চেষ্টা করা হয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছে, তারপরও তাকে কিন্তু শেষ করা যায়নি। উনি বারবার উঠে দাঁড়িয়েছেন। তো এই জন্য শেখ হাসিনা ফিরে আসা এবং উনি যেটা বলেন সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি ইতিবাচক, যদি বাংলাদেশের মানুষ সেটাকে বুঝতে পারে। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু ভারত, সেহেতু আমাদের একটা আশা থাকে, কারণ ভারত না হয়ে যদি আজকে ইসরায়েল হতো তাহলে ইউনূস যে সমস্ত কর্মকাণ্ড শুরু করেছেন, আমার মনে হয় তাকে 90 দিনও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিত না ইসরায়েল। কিন্তু ভারত সেখানে অনেক সহনশীলতা দেখাচ্ছে।
তো এই সহনশীলতা দেখানোর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, এসব কিছুর সাথে ভারতের কিন্তু একটা যোগসূত্র আছে। দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মানুষ তারা বন্ধুর মতো বসবাস করছে। তো একদল খারেজি সম্প্রদায়ের জন্য, একদল জিহাদির জন্য, একদল উগ্রবাদের জন্য আমাদের সমগ্র বাংলাদেশ বিপদে পড়ে যাবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা দেখবেন বিষয়টা কিন্তু আসলে তেমন নয়। এই যে ছোট ছোট মিছিলগুলো শুরু হয়েছে, এগুলোই কিন্তু একসময় জনসমুদ্রের রূপ নেবে। এমন একদিন বাংলাদেশে আসবে যে আজকে যদি আপনি পিনাকির কথা শুনেন, সেও বলতেছে যে আরেকটা বিপ্লব হবে, ইউনূস হেলিকপ্টারও পালাতে পারবে না। তো পিনাকি বলার দরকার নাই, এটা বাংলাদেশের মানুষই বলছে যে আরেকটা যুদ্ধ হবে, এবং এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। কারণ বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে আমরা ইউনূসকে বিক্রি করতে দিব না। ইউনূস যে বাংলাদেশের 17 কোটি মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিপি ওয়ার্ল্ড আমেরিকার কোম্পানিকে দিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং গ্রামীণ ফোনের নামে সে যে $15 বিলিয়ন করে পাচার করে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে রাজাকার জামাত শিবিরকে সে সেখানে নির্বাচিত করেছে। তো সব কিছু মিলিয়ে বিএনপির অবস্থা যে খুব ভালো তা কিন্তু না। বিএনপি ইতিমধ্যে একটা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি দল, মেরুদণ্ডহীন দলে পরিণত হয়ে গেছে। এখন এই উগ্রবাদীদেরকে যদি ধ্বংস করতে হয়, এই উগ্রবাদী জামাত ইসলাম জঙ্গিবাদ থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, তাহলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়নের সাথে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। কারণ তিনি শুধু 14 লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে ঘর দিয়েছেন, সেটা শুধু নয়, বাংলাদেশের গ্রামগুলোকে তিনি শহরে পরিণত করেছেন। এই যে মেট্রো রেল থেকে শুরু করে, পদ্মা সেতু থেকে শুরু করে, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের যে 3য় টার্মিনাল, আপনি বলতে বাধ্য হবেন জয়তু শেখ হাসিনা, আপনারাই বঙ্গবন্ধু কন্যাকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন বাংলাদেশের সাথে, এই দক্ষিণ এশিয়াকে বাঁচানোর জন্য। শেখ হাসিনাকে ভালোবাসে এমন লক্ষ লক্ষ মানুষ হাসিমুখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, শুধু একটু শুদ্ধ হয়ে আসতে হবে। আবার নতুন এক গণজাগরণ সৃষ্টি করতে হবে, অসাম্প্রদায়িক গণজাগরণ, সকল ধর্মের মানুষের জাগরণ, নারী জাগরণ সৃষ্টি করতে হবে, সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে হবে, জয় বাংলার আরেকটা ইতিহাস লিখতে হবে আমাদেরকেই। অবশ্যই শেখ হাসিনা ফিরবেন, তার ফেরার পথগুলো ইউনূস নিজেই তৈরি করে দিচ্ছে, সেগুলো তৈরি হয়ে যাচ্ছে।